আমাদের দেশ ভারতবর্ষ অতি প্রাচীনকাল থেকেই কৃষিকাজের উপর নির্ভরশীল একটি দেশ। যেই দেশের বেশিরভাগ মানুষেরই জীবিকা চলে এই কৃষিকাজের উপর নির্ভর করে। বর্তমান সময়েও যদি আমরা দেখি, ভারতবর্ষের বেশিরভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কৃষিকাজের উপর নির্ভর করেই বেঁচে রয়েছে। তো আজ আমরা এই কৃষিজ একটি ফসল, সেই ফসল সম্পর্কেই আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ধান চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অতি সহজে তোমাদের এই কোশ্চেনটা আয়ত্তে চলে আসবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক, ধান চাষের অনুকূল পরিবেশ। দেখো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা আমি খুব সহজ ভাষায় আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, সর্বপ্রথম আমাদের এখানে পয়েন্ট ওয়াইজ লিখতে হবে, ঠিক আছে? এখানে ধান উৎপাদনের অনুকূল পরিবেশকে আমি দুটা ভাগে ভাগ করেছি। প্রথমত একটা প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে, আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপর ভিত্তি করে। এই দুটার উপর ভিত্তি করে এটা নোটটা প্রস্তুত করা হয়েছে। তো ভিডিওটি দেখো। দেখো, প্রাকৃতিক পরিবেশের মধ্যে ধান চাষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে জলবায়ু। দেখো, ধান চাষের জন্য জলবায়ু খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ ধান হচ্ছে এমন একটি ফসল যার জন্য কি হয়, প্রচুর পরিমাণে জলের প্রয়োজন এবং একটা নির্দিষ্ট উষ্ণতা আর্দ্রতারও প্রয়োজন রয়েছে। দেখো, ধান চাষের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জলবায়ু। আর ভারতবর্ষের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু। আশা করি তোমরা সকলে সেটা জানো, যেটা ধান চাষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার কিভাবে এই জলবায়ু ধান চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? দেখো, প্রথমেই আমি বললাম যে ধান চাষের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে জল। দেখো, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত। ফার্স্ট, এখানে জলবায়ুর মধ্যে আমি সাব পয়েন্ট করেছি দুটা, তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত। দেখো, ধান চাষের জন্য বিপুল বৃষ্টিপাতের প্রয়োজন, ঠিক আছে? যেমন ধরো 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত ধরা হয় ধান চাষের পক্ষে একদম আদর্শ, ঠিক আছে? যদি তার থেকে কম হয় তাহলে অবশ্যই জলসেচের ব্যবস্থা করতে হবে। দেখো, ধান গাছের গোড়ায় জল জমে থাকলে ধান গাছের বৃদ্ধিতে খুব সহায়তা করে। কিন্তু আবার এই জলই যদি ধান কাটার সময় থাকে, তাহলে সেটা কি করতে পারে? একটা বিশাল সমস্যার সৃষ্টি করতে পারে, ঠিক আছে? নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে উষ্ণতা ও আর্দ্রতা। দেখো, এই ধান চাষের জন্য উষ্ণতা এবং আর্দ্রতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উষ্ণতা, আর্দ্রতা এবং বৃষ্টিপাতের পরিমাণ যদি ঠিক থাকে, তাহলে ধানের উৎপাদন অনেকটাই বৃদ্ধি পায়। যেমন দেখো, ধান চাষের জন্য পর্যাপ্ত সূর্যের উত্তাপ প্রয়োজন, যেমন 16 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এবং আর্দ্রতা 18% ধান চাষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা নেক্সট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে ভূপ্রকৃতি। দেখো, এবার ধান চাষের জন্য ভূপ্রকৃতি কিরকম প্রয়োজন সেটা আমরা এখানে জানি। দেখো, গাছের গোড়ায় জল জমে থাকা, আমি যেটা আগের পয়েন্টেও বললাম যে গাছের গোড়ায় যদি জল জমে থাকে, তাহলে কি হয়? ধানের উৎপাদন বৃদ্ধি হয়। ঠিক সেরকমই ধান গাছের বৃদ্ধি ঘটাতে এই জল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে নদী অববাহিকা বা বদ্বীপ অঞ্চলের নিচু সমতল জমি, যেখানে জল অতি সহজেই দাঁড়াতে পারে, এই রকম জমি ধান চাষের পক্ষে খুবই আদর্শ। অর্থাৎ আমি যদি বলি, মানে ধান চাষের জন্য কেমন জমি প্রয়োজন, সেটা হচ্ছে এমন একটা জমি যেখানে কি হতে পারে, প্রচুর পরিমাণে বৃষ্টির জল দাঁড়াতে পারে, ঠিক আছে? এখন আবার অতিরিক্ত জল নয়, যতটুকু পর্যাপ্ত ততটুকু। অতিরিক্ত জল যদি হয়ে যায় তাহলেও সেটা ক্ষতিকর। এছাড়া আরেকটা জিনিস যেটা হচ্ছে, মনে করো যেখানে সমতল ভূভাগ নেই, এখন সেই অঞ্চলে কিভাবে ধান চাষ করা হয়? এবার যেই অঞ্চলগুলোতে সমতল ভূভাগ নেই, যেরকম পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে, পাহাড় পর্বত যে জায়গায় রয়েছে, সেখানে কি করা হয়? ধাপ চাষ, অর্থাৎ পাহাড়ের মধ্যে ধাপ কেটে সেখানে ধান চাষের জন্য ভূমি তৈরি করা হয় এবং সেইখানে কি করা হয়? ধান চাষ করা হয়ে থাকে। মৃত্তিকা, এবার ধান চাষের জন্য কি রকম মৃত্তিকা প্রয়োজন? দেখো, যে কোনো কৃষিজ ফসল উৎপাদনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই মৃত্তিকা। এখন ধান হচ্ছে এমন একটা ফসল যার জন্য খুব উর্বর মৃত্তিকার প্রয়োজন হয়। এখন আমি যদি এই ফসলটাকে এমন একটা জায়গায় বপন করি যেখানকার মৃত্তিকার গুণগত মান ধান চাষের পক্ষে আদর্শ নয়, ফলে সেখানে ধানের পরিমাণ খুবই কম হবে। দেখো, এবার মৃত্তিকা, নদী উপত্যকা, বদ্বীপ এবং উপকূল অঞ্চলে নিম্ন সমভূমির পলি গঠিত উর্বর যে দোআঁশ এঁটেল মাটি রয়েছে, এই মাটি কি ধান চাষের পক্ষে খুবই আদর্শ। দেখো, মাটিতে কাদার পরিমাণ কিছু বেশি থাকলে মাটির জল ধারণ ক্ষমতা বাড়ে, যা ধান গাছের পক্ষে খুবই আদর্শ। নেক্সট আমরা পয়েন্টে চলে যাবো, সেটা হচ্ছে অপ্রাকৃতিক বা অর্থনৈতিক কারণ। দেখো, অপ্রাকৃতিক বা অর্থনৈতিক কারণের মধ্যে সর্বপ্রথম যেটা, সেটা আমি এখানে জলসেচ দিয়েছি। দেখো, কেন আমি জলসেচ দিয়েছি? দেখো, ভারতবর্ষের জলবায়ু আমরা জানি কি মৌসুমী জলবায়ু। এই মৌসুমী জলবায়ু কিন্তু একটা খামখেয়ালিপনা রয়েছে। কিরকম খামখেয়ালিপনা? এই মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাগমন যে কাল, সেটা সুনির্দিষ্ট নয়। কোনো বছর কি হয়, খুব তাড়াতাড়ি চলে আসে, আবার অনেক বছর কি হয়, দেরিতে আসে। এই একটা সমস্যা রয়েছে। তো এই সমস্যার সম্মুখীন হলে তখন কি করা হয়? এই ধান চাষের জন্য জলসেচের ব্যবস্থা করা হয়। নেক্সট আমরা যেটা পয়েন্ট, সেটা হচ্ছে সার প্রয়োগ। দেখো, ভারতবর্ষের মাটি খুবই উর্বর। ভারতবর্ষ একটা নদীমাতৃক দেশ। ভারতবর্ষের এই নদী তীরবর্তী অঞ্চলে বিপুল পরিমাণে কি করা হয়? ধান উৎপাদন করা হয় বা চাষ করা হয়।
তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় কি হয়, অনেক সময় সারের প্রয়োজন হয়। তো এইসব কি সার প্রয়োগ করলে ধান উৎপাদন বৃদ্ধি হতে পারে সেটাই এখানে পয়েন্ট করে বলা হয়েছে। খুব ছোট একটা পয়েন্ট করে দিয়েছি আমি, যাতে তোমাদের বুঝতে এবং মনে রাখতে সুবিধে হয়। দেখো, উচ্চ ফলনশীল ধান চাষে গোবর একটা সার হিসেবে ব্যবহার করা হয়। গোবর, কম্পোস্ট, জৈব সার, যেটা বর্তমান সময়ে ব্যবহার করা হচ্ছে রাসায়নিক সারের বিকল্প হিসেবে, যাতে রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহার করা না হয়। আর রাসায়নিক সার যদি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা হয় তাহলে জমির উর্বরতা এবং গুণগত মান নষ্ট হয়ে যায়, অম্ল প্রকৃতির হয়ে যেতে পারে। তো এই জৈব সারের পাশাপাশি কিছুটা পরিমাণ ইউরিয়া, সুপার ফসফেট, পটাশ প্রভৃতি সার ধান চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। কীটনাশক প্রয়োগ, দেখো ধানে যাতে আগাছা দমনের জন্য তো ব্যবস্থা নিতেই হবে, তার পাশাপাশি কীটনাশক অর্থাৎ বিভিন্ন ধরনের কীট পতঙ্গ যাতে কি করতে না পারে, সেই ধানকে নষ্ট করতে না পারে, তার জন্য সেই পোকামাকড়ের আক্রমণের হাত থেকে ধানকে রক্ষা করার জন্য কীটনাশক প্রয়োগ করতে হয়। পরবর্তী যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আগাছা দমন। দেখো, ধানের জমিতে আগাছা জন্মায়, ঠিক আছে, সেই আগাছা জন্মালে সেটা তুলে ফেলতে হবে। আবার ধান ক্ষেতের মধ্যে আরেকটা জিনিস হয় যেটা ধান চাষের পক্ষে খুবই উপযোগী, অ্যাজোলা। তোমরা নাম শুনেছো, অ্যাজোলা এক ধরনের পানা, যেটা কি করে ধান চাষে খুবই একটা উপকারী ভূমিকা পালন করে থাকে। কিভাবে উপকারী ভূমিকা পালন করে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে সুলভ শ্রম। দেখো, সুলভ শ্রম, দেখো ধান চাষের জন্য দক্ষ এবং সুলভ শ্রমিকের প্রয়োজন। দক্ষ শ্রমিক, দেখো ভারতবর্ষে অতি প্রাচীনকাল থেকেই চাষবাসের সঙ্গে জড়িত বেশিরভাগ মানুষ, ফলে বংশ পরম্পরায় কি হয়েছে, চাষের পদ্ধতি এক পুরুষ থেকে আরেক পুরুষে স্থানান্তরিত করা হয়েছে। এবং বর্তমান সময়ে আধুনিক কৃষি পদ্ধতি অবলম্বনের মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষের কৃষকরা অতি দক্ষভাবে কি করছে, চাষবাস করতে পারছে। এবং নেক্সট যেটা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে মূলধন এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার। দেখো, যে কোনো জিনিস করার জন্য মূলধন খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চাষবাসের ক্ষেত্রেও মূলধন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেখো, মূলধন যদি না হয়, দেখো এখানে আমি আরেকটা বলেছি, মূলধন ও আধুনিক কৃষি যন্ত্রপাতি। যদি একজন কৃষকের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থই না থাকে চাষের জন্য, তাহলে সে চাষে যদি ঠিকঠাক ভাবে না করতে পারে, বা চাষে যদি তার ঋণ ধার দেনা করে কোনো রকমে করতে হয়, তাহলে সে আধুনিক যন্ত্রপাতিতে ব্যয় কি করবে, বা আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কি করবে। আর আধুনিক যন্ত্রপাতি যখন ব্যবহার করবে, কৃষি পদ্ধতি তখন উন্নত একটা মানে কি হবে, বিপুল পরিমাণে কি করতে পারবে, অল্প সময়ে চাষবাস করতে পারবে, যার দরুন কি হবে, উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পাবে। দেখো, বর্তমান সময়ে একই জমিতে একাধিকবার কি করা হয়, ফসল উৎপাদন করা, যেটা শস্যাবর্তন নামে আমরা জানি। বেশ পরিমাণে ধান উৎপাদন করার জন্য বেশি মূলধন বিনিয়োগ করে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা প্রয়োজন হয়। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে কৃষকরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোন নিতে পারছে, বা বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মধ্য দিয়ে কি করতে পারছে, তাদের কৃষি কাজে ব্যবহার করতে পারছে, যার জন্য কি হচ্ছে, ধানের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আশা করি আজকের বিষয়টি অর্থাৎ এই ধান চাষের অনুকূল পরিবেশটি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এতদিন আমি ভিডিও দিতে পারিনি এই কারণে, কারণ আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। তো নতুন মোবাইল আমি নিয়েছি একদিনই হলো, তো আজকের পর থেকে রেগুলার নতুন নতুন ভিডিও আসতে থাকবে। আর অবশ্যই যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, অবশ্যই সেই চ্যানেলে জয়েন করে নেবে। ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আমি বিভিন্ন কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো আমি প্রোভাইড করে থাকি। মক টেস্টও হবে সেখানে, এবং কারো যদি কোনো টপিকের উপর কোনো নোটসের প্রয়োজন অবশ্যই সেখানে জানাবে, আমি সেটা প্রোভাইড করার চেষ্টা করবো যতটা সম্ভব। ঠিক আছে, থ্যাংক ইউ।